হ্যালো ডিয়ার স্টুডেন্টস, WBPSC ওয়ালায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড চাইল্ড পেডাগজি বিষয়ে। আমাদের স্ট্র্যাটেজি ঠিক করব যে কি কি বিষয় কিভাবে পড়ব এবং টাইম ম্যানেজমেন্টও করে নেব আজকেই, যে এই যে পরীক্ষাটা দিতে চলেছি আমরা তার জন্য যে সিলেবাস আমাদেরকে কভার করতে হবে সেটার মধ্যে কি কি আছে, সেই সিলেবাসে কি কি আছে, আমরা কিভাবে পড়ব এবং পরীক্ষার সময় আমরা কিভাবে সেই সব প্রশ্নের উত্তর দেব, কতটা সময় নেব ইত্যাদি সব বিষয় নিয়ে চলো আমরা আজকে একটু প্ল্যান করে নিই। আমরা একসাথে বসে এই প্ল্যানটা করি এবং পরীক্ষার সময় যাতে আমাদের দ্বিতীয়বার ভাবতে না হয়। তো প্রথমেই আমরা দেখব সিলেবাসে কি আছে। দেখো, এই যে সিলেবাসটা আছে এর 30 নম্বরের প্রশ্নের জন্য তোমাকে 3টে টপিক পড়তে হচ্ছে। প্রথমত শিশুর বিকাশ, 1 নম্বর হচ্ছে শিশুর বিকাশ। 2 নম্বর হচ্ছে ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ, এবং 3 নম্বর হচ্ছে শিখন ও শিক্ষণ বিজ্ঞান। শিখন ও শিক্ষণ বিজ্ঞান, এটা হচ্ছে 3টে টপিক এবং নাম্বার কত, প্রশ্ন সংখ্যাও 30 এবং নাম্বারও 30। তাহলে তোমাদের প্রশ্ন আসবে মনে, তাহলে 3টে টপিক থেকে 30টা প্রশ্ন, অর্থাৎ 10-10-10 না, 10-10-10 নয়। এটার জন্য একটা নির্দেশিকা আছে, চলো আমরা দেখি কি নির্দেশ। তার আগে দেখে নিই, আমরা দেখব যে সম্পূর্ণ যে পরীক্ষাটা দিতে হবে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে কেবলমাত্র পেডাগজি নয়। তার জন্য আমরা 150 মিনিট অর্থাৎ 2.5 ঘন্টা সময় পাবো। তবে পরীক্ষার কোয়েশ্চেন হাতে পেয়েই যেন আনন্দে আত্মহারা হয়ে যাই না আমরা, তো অনেক সময় আছে। ঠিক আছে, দেবো ধীরে সুস্থে, এদিক ওদিক তাকালাম, একটু ভাবনা চিন্তা করলাম, হ্যাঁ, মাথা চুলকোলাম, পাশের জনকে জিজ্ঞেস করলাম, না না, এসব করার জন্য 1 মিনিটও টাইম নেই। কারণ এই 30টা প্রশ্নের জন্য তুমি একদম মাপা 30 মিনিট টাইমই পাবে, আধ ঘন্টা টাইম পাবে। তুমি হিসাব করে দেখো ওখানে যতগুলো প্রশ্ন আছে সেই অনুযায়ী যে সময় দেওয়া হয়েছে, একদম প্রত্যেক 30টা প্রশ্নের জন্য 30 মিনিট করে বরাদ্দ। তার 1 মিনিট সময়ও যদি তুমি বেশি ব্যবহার করে ফেলো, শেষের দিকে কিন্তু তোমার হুড়োহুড়ি পড়ে যাবে। তো কাজেই প্রথম থেকে মনও স্থির করে নাও, মনকে নিজের মতন করে বুঝিয়ে দাও এবং ঠিক করে নাও আমরা কি করে প্ল্যান করব আর কি করব। দেখো, এই যে আমরা টপিকগুলো দেখলাম, 3টে টপিক অত সহজ নয় কিন্তু, হ্যাঁ, তার ভিতরে অনেকগুলো সাব টপিক রয়েছে। তো এই যে শিশুর বিকাশ, এইটার থেকে অর্থাৎ প্রথম যে টপিকটা আমাদের, সেখান থেকে কিন্তু 15টা প্রশ্ন আসছে। সব থেকে বেশি সংখ্যক প্রশ্ন এখান থেকে আসবে, অর্থাৎ 15টা প্রশ্ন। কি কি আছে দেখো। বিকাশের ধারণা এবং শিক্ষণের সঙ্গে তার সম্পর্ক 1, শিশু বিকাশের মূলনীতি 2, বংশগতি ও পরিবেশের প্রভাব 3, সামাজিকীকরণ পদ্ধতি, সামাজিক জগৎ এবং শিশু অর্থাৎ শিক্ষক, পিতামাতা, সহপাঠীকে নিয়ে হলো 4, পিয়াজে, কোহলবার্গ, ভাইগোটস্কির গঠনতত্ত্ব এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি হলো 5। আচ্ছা, তারপরে হচ্ছে শিশু কেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা 6, বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সমালোচনা 7, বহুমাত্রিক বুদ্ধি 8, ভাষা ও চিন্তা 9 এবং সমাজ গঠনে লিঙ্গ, লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য এবং শিক্ষা সংক্রান্ত পদ্ধতি, অর্থাৎ হলো কত, 10। তাই তো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সাব টপিক আর তার থেকে প্রশ্ন 15টা। কিভাবে হবে? হবে এই যে প্রত্যেকটা টপিক থেকে একটা করে প্রশ্ন তো পাবেই, তারপরেও তোমার বাকি থাকছে 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন তুমি
এখানে দেখো একটা টপিকের ভিতরে 1 2 3 রয়েছে, একটা টপিকেরও অনেক ভাগ রয়েছে, কাজেই ধরতে হবে যে এই 3টে টপিক থেকে আমি তাহলে 3টে প্রশ্ন পাবো, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন তো পাবেই তুমি কমন, দুটোও হতে পারে, 3টেও হতে পারে। কেমন? আবার ধরো লিঙ্গ, সমাজ গঠনে লিঙ্গ, লিঙ্গ বৈষম্য এবং শিক্ষা সংক্রান্ত পদ্ধতি, এখান থেকেও তুমি দুটো প্রশ্ন পেতে পারো। তো সুতরাং দেখা যাচ্ছে যে এর মধ্যে এই সাবটপিকের মধ্যেও আবার অনেক ভাগ আছে, প্রত্যেকটা ভাগ আমাদেরকে ভালো করে পড়তে হবে, অর্থাৎ আমরা কোনো জায়গায় বাদ দিতে পারবো না। গেল। আরো আছে, আমি তো ভুলই বলে ফেললাম, 10টার পরে 13টা আছে। দেখো, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, ভাষা, জাতি, লিঙ্গ, সম্প্রদায়, ধর্ম ইত্যাদির ভিত্তিতে পৃথকীকরণের বোধ, এইটা হলো 11। শিক্ষণের জন্য মূল্যায়ন এবং শিক্ষণের মূল্যায়নের মধ্যে পার্থক্য, স্কুল নির্ভর মূল্যায়ন, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন, ধারণা এবং অনুশীলন, কত হলো? 12। এবং এটা হচ্ছে লাস্ট 13, শিক্ষার্থীদের দ্রুত মূল্যায়নের জন্য শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে শিখন ও যুক্তিগ্রাহ্য চিন্তার ক্ষমতা বৃদ্ধির জন্য এবং শিক্ষার্থীর কৃতিত্বের মূল্যায়নের জন্য সঠিক প্রশ্ন পদ্ধতি, অর্থাৎ 13টা। তাহলে আবারও সেই একই কথা বলবো, দেখো আবার অনেকগুলো সাবটপিকের মধ্যে আবার অনেকগুলো ভাগ পাচ্ছি, সুতরাং একটা করে প্রশ্ন তো কমন থাকছেই, একাধিক কোনো কোনো চ্যাপ্টার থেকে একাধিক প্রশ্ন থাকতে পারে, কাজেই আমাদের পুরো সিলেবাসটা ভালো করে একদম পুঙ্খানুপুঙ্খরূপে পড়তে হবে, যাতে কোথাও কোনো কিছু বাদ না যায়। এই গেল 15টা প্রশ্নের হিসাব। এরপরে 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্ন আসবে 3টে সাবটপিক থেকে। কি? ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ। এখানে কি কি সাবটপিক আছে দেখো, বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা 1, প্রতিবন্ধকতা সহ শিশুদের জন্য শিক্ষণ পদ্ধতি 2, এবং প্রতিভাবান, সৃজনশীল এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষণ পদ্ধতি, অর্থাৎ 3টে টপিক, 3টে টপিক থেকে 5টা প্রশ্ন, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন তো কমন পাচ্ছই, এবং আরো একাধিক প্রশ্ন, আরো দুটো প্রশ্ন বাকি থেকে যাচ্ছে, সেই দুটো প্রশ্ন যে কোনো জায়গা থেকে দিতে পারে, কাজেই এখানেও কোনো কিছু বাদ দেবার নেই। তারপরে আছে 10টা প্রশ্ন, অর্থাৎ 15, 10 এবং 15, 5 এবং 10 হয়ে গেল 30টা প্রশ্নের হিসাব। এখানে কি কি আছে? কিভাবে শিশুরা চিন্তা করে এবং শেখে, কিভাবে এবং কেন স্কুলের কাজে শিশুরা ব্যর্থ হয় একটা টপিক, সাবটপিক, শিক্ষাদান ও শিক্ষণের মৌলিক পদ্ধতি, শিশুদের শিক্ষার কৌশল, সামাজিক কাজ হিসেবে শিখন, শিখনের সামাজিক প্রসঙ্গ, দুটো সমস্যা সমাধানকারী এবং বৈজ্ঞানিক তদন্তকারী হিসেবে শিশু, এই হলো 3 নম্বর, এবং শিশুদের শিক্ষা গ্রহণে বিকল্প ধারণা, শিশুদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে এইগুলিকে বোঝা, এইগুলিকে বোঝা। তাহলে এইটা হচ্ছে আরেকটা টপিক। তাহলে আমার হলো 4টে টপিক, 4টে টপিক বলবো না, 4টে সাব টপিক, এবং সেখান থেকে প্রশ্ন আসছে 10টা। তাহলে কিভাবে আসছে? এখান থেকে তো আরো বেশি করে পড়তে হবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি তুমি 2 বা ততোধিক প্রশ্ন পেতে পারো। তাহলে আমি যদি মোট হিসেবটা করি, এবার আমাদের যেটা বেরোচ্ছে যে 20টা উপবিভাগ, সেখান থেকে 30টা প্রশ্ন আসবে। আমি দেখলাম যে শেষের যে উপবিভাগটা আছে, অর্থাৎ শেষের যে 3 নম্বর যে বিভাগটা আছে এবং তার অধীনে যে 4টে বিভাগ আছে, সেখান থেকে আরো বেশি প্রশ্ন আসার সম্ভাবনা, এটাই বেরোলো। তো তাহলে সেইভাবে দেখতে গেলে 20টা উপবিভাগ থেকে কিন্তু 30টা প্রশ্ন এতটা সহজ নয় ব্যাপারটা। আমরা যদি ধরতে পারি 15টা প্রশ্ন প্রথম চ্যাপ্টারে, এবং সেখানে একটা করে কোয়েশ্চেন কমন পাওয়ার পরেও আমরা আরো দুটো প্রশ্ন, 15টা প্রশ্ন 13টা উপবিভাগ এখান থেকে ওখান থেকে ছড়িয়ে পেতে পারি। দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই, কিন্তু তৃতীয়টার ক্ষেত্রে আমরা দুটো করে প্রশ্ন পাবো, কাজেই 3 নম্বর যে ভাগটা আছে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, আর কোনোটাই কোনো জায়গা আমরা বাদ দিতে পারবো না, এটাই দেখা গেল।
এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি এতগুলো যে পাঠ করার বিষয় রয়েছে, এতগুলো অধ্যায় রয়েছে, আমি কি করে এত ভালো করে আয়ত্ত করব যে পরীক্ষার সময় আমাকে বেশি ভাবতেই হবে না এবং আমি সঠিক উত্তরটা করে আসব। এর পদ্ধতি হচ্ছে যে তুমি প্রথমেই একটা পাঠ পরিকল্পনা করে নাও। তুমি আগে বইটাকে নেড়েচেড়ে দেখো। যেটা তুমি পড়বে সেটা সম্পর্কে তুমি একটা ভালো করে আইডিয়া তৈরি করো। যার জন্যই প্রথমে সিলেবাসটাকে খুব ভালো করে বোঝা দরকার। সিলেবাসটা আগে যেন আমার খুব আয়ত্ত হয়ে যায়। আচ্ছা এইগুলো আছে। তাহলে তুমি মনে মনে পরিকল্পনা করতে পারবে যে আমি কোন বিষয়টা কতদিন ধরে পড়ব এবং ঠিক ততদিনের মধ্যেই ওটাকে শেষ করার চেষ্টা করবে। যেন এরকম না হয় যে আমি পড়তে আরম্ভ করেছিলাম একটা নির্দিষ্ট গতিতে, তারপরে আমার মাঝখানে হয়ে গেল। এই যে যেটাকে আমরা ফিল্ড থিওরি বলি, সেই অনুযায়ী একটা পজিটিভ মনোভাব একটা নেগেটিভ মনোভাব থাকে। তো তো সেটা তোমাকে বেপথু করার চেষ্টা করবে, আর পড়িস না, একটু রিল্যাক্স করে নাও, কিন্তু এটা নয়। যাতে শেষের দিন পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন একদম সম্পূর্ণ আত্মবিশ্বাস অটুট থাকে, সেই জন্য তোমাকে এখন থেকেই চেষ্টা করতে হবে। তার জন্য তোমাকে সম্পূর্ণ যে সিলেবাসটা রয়েছে তার প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করতে হবে, সম্পূর্ণ পাঠ করতে হবে। সেই সঙ্গে পাশে নোটস রাখা, যে তত্ত্বগুলো সম্পর্কে তুমি পড়ছো সেগুলো সম্পর্কে ছোট ছোট করে লিখে রাখো, তাহলে রিভিশন দেওয়ার সময় এটা ভীষণ কার্যকরী হয়। রিভিশন অবশ্যই তোমার একটা খুব দরকারি জিনিস। দুটো রিভিশন দেবে। প্রথমটা একটা দীর্ঘ রিভিশন হয়, সেটা সাধারণত 15 দিন থেকে 1 মাসের মধ্যে হতে পারে প্রথম রিভিশন। আর দ্বিতীয় রিভিশনটা খুব ছোট হয়, সেটা তোমার 5 থেকে 7 দিনের মধ্যে হতে পারে। তো এই দুটো রিভিশন মিনিমাম তোমাকে করতেই হবে। আর সেই সঙ্গে তোমাকে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিতে থাকো, যেটা তুমি যদি ক্রমাগত দিতে থাকো তাহলে পরীক্ষা সম্পর্কে তোমার একটা ভালো আইডিয়া তৈরি হবে এবং যখন তুমি আসল পরীক্ষা দিতে যাবে তখন তুমি অবলীলায় সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবে। তো এখন থেকেই সবাই তৈরি হয়ে যাও মনে মনে। সামনে পুজো আসছে, তাতে কি পুজোর কটা দিন না হয় একটু রিল্যাক্স করলে, একটু ঘুরলে বেড়ালে, কিন্তু এটা যেন তোমার পরবর্তী পড়াশোনার ক্ষেত্রে একটা বাধা হিসেবে না এগিয়ে আসে, যেন সেটা তোমাকে আরো উদ্দীপিত করে পড়াশুনো করার জন্য। তো কাজেই চলো, আমরা পাঠ পরিকল্পনা করে নিয়েছি, আমরা জেনে নিয়েছি সিলেবাস কি এবং আমাদের কোনখান থেকে কি পড়তে হবে। কাজেই আর সময় নষ্ট না করে নিজেদের রুটিন তৈরি করে নাও। আমি তো নিয়মিত পড়াচ্ছি, তোমাদের সঙ্গে আছি, সুতরাং তোমরাও শুরু হয়ে যাও, লেগে পড়ো এবং অবশ্যই পরিণতিতে সাফল্যকে ছিনিয়ে নিয়ে এসো। কেমন? তো অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো। সকলকে অনেক শুভেচ্ছা এবং আমরা পড়াশুনো শুরু করে দিয়েছি অলরেডি। তোমরাও পড়াশুনো করতে থাকো, সঙ্গে থাকো। থ্যাংক ইউ।